আরুষি ও হেমরাজ হত্যাকাণ্ডের নাম আপনি নিশ্চয়ই কোনো না কোনো সময় শুনেছেন। পৃথিবীর সবচেয়ে জটিল ও রহস্যময় হত্যাকাণ্ডের মধ্যে এটিও একটি। যখন আরুষি আর হেমরাজের হত্যার খবর প্রকাশ্যে এসেছিল, তখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল কে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটাল। অদ্ভুত বিষয় হল, বছরের পর বছর কেটে গেছে, তদন্তে নেমেছে ডজন খানেক পুলিশ কর্মকর্তা, এমনকি সিবিআই এর 2টি আলাদা টিমও কাজ করেছে। মামলাটা বহু বছর আদালতেও চলেছে, তবুও আজও সেই প্রশ্ন অমীমাংসিত, কে এবং কেন হত্যা করল আরুষি ও হেমরাজকে। এই কেস যত গভীরভাবে খতিয়ে দেখা হয়েছে, ততই নতুন নতুন কাহিনী সামনে এসেছে। উত্তর পাওয়ার বদলে মামলাটা আরও জটিল হয়ে উঠেছে। যদিও বহু বছর পরও সেই প্রশ্নের উত্তর স্পষ্ট নয়, কিন্তু তদন্ত চলাকালীন বেশ কিছু দিক উঠে এসেছিল, যেগুলো আংশিক হলেও এই হত্যারহস্যের সম্ভাব্য উত্তর দেয়। আসলে ঠিক কি ঘটেছিল আরুষি ও হেমরাজ হত্যাকাণ্ডে? ঘটনাটা ঘটেছিল নয়ডার সেক্টর 25-এর জলবায়ু অ্যাপার্টমেন্টের L32 নম্বর বাড়িতে। এই ফ্ল্যাটে থাকতেন ডাক্তার রাজেশ তালোয়ার ও তাঁর স্ত্রী নূপুর তালোয়ার। ডক্টর রাজেশ তালোয়ার ছিলেন একজন দন্তচিকিৎসক। তিনি ব্যক্তিগতভাবে নিজস্ব চেম্বার চালানোর পাশাপাশি ফোর্টিস হাসপাতালেও কাজ করতেন। তাঁদের একমাত্র মেয়ে ছিল আরুষি তালোয়ার। হত্যাকাণ্ডের সময় আরুষির বয়স ছিল মাত্র 14 বছর। এছাড়াও পরিবারে একজন গৃহকর্মী ছিলেন হেমরাজ। তিনি মূলত নেপালের বাসিন্দা ছিলেন। 2008 সালের 15 মে অন্য দিনের মতোই সকাল 6টার দিকে আরুষি ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হেমরাজ তার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল, আর মা নূপুর আরুষিকে স্কুলের জন্য প্রস্তুত হতে সাহায্য করছিলেন। ওই দিন আরুষি বিশেষভাবে তাড়াহুড়ো করছিল, কারণ 16 মে থেকে স্কুলে গ্রীষ্মের ছুটি শুরু হয়ে যাবে। তাই আরুষি তার আসল জন্মদিন 24 মে এর আগেই 16 মে জন্মদিন উদযাপন করার সিদ্ধান্ত নেয়, যাতে করে তার বন্ধুরাও অংশ নিতে পারে। স্কুলে যাওয়ার পর আরুষির বাবা মা রাজেশ ও নূপুর নিজ নিজ কাজের জন্য বেরিয়ে যান। সন্ধ্যায় সবাই আবার বাড়িতে একত্রিত হন। রাত প্রায় 10টার দিকে 3 জন একসঙ্গে রাতের খাবার খান। তারপর খাবার শেষে সবাই নিজ নিজ ঘরে চলে যান। কিছুক্ষণ পর রাজেশ ও নূপুর মেয়ের ঘরে যান। তারা পরদিন জন্মদিনের আয়োজন নিয়ে আলোচনা করেন এবং মেয়ে আরুষিকে একটি ডিজিটাল ক্যামেরাও উপহার দেন, যেটা আসলে 24 মে দেওয়ার কথা ছিল। আরুষিকে ক্যামেরা উপহার দেওয়ার পর নূপুর তালোয়ার রাজেশকে বলেন ডিজিটাল ক্যামেরাটা আজ রাতেই মেয়েকে সারপ্রাইজ হিসেবে দিতে। আরুষি উপহার পেয়ে খুব খুশি হয়ে একের পর এক ছবি তুলতে শুরু করে। সেই ক্যামেরাতেই সে নিজের ছবি তোলে, আবার বাবা মায়েরও কয়েকটা ছবি তোলে। শেষ ছবি তোলা হয়েছিল রাত 10:10। এরপর রাজেশ নিজের ঘরে চলে যান। আরুষিও ক্যামেরা পাশে রেখে ঘুমোতে যায়। রাত প্রায় 11টার দিকে রাজেশ তালোয়ার তার স্ত্রী নূপুরকে বলেন আরুষির ঘরে রাখা ইন্টারনেট রাউটারটা অন করে দিতে। এরপর নূপুর মেয়ের ঘরে যান। তখন আরুষি বসে বসে একটি উপন্যাস পড়ছিল। নূপুর কিছু না বলে চুপচাপ রাউটার অন করে বেরিয়ে আসেন। তদন্ত অনুযায়ী ওই রাতেই শেষবার রাজেশ তালোয়ার ইন্টারনেট ব্যবহার করেছিলেন। তারপর তিনি ঘুমিয়ে পড়েন। আরুষির ঘর ছিল রাজেশ ও নূপুরের ঘরের ঠিক পাশেই। এই বাড়িতে থাকতেন আরেকজন গৃহকর্মী হেমরাজ। তার ঘরটা ছিল বাড়ির সামনের দিকে। ঘরটির একটি দরজা ভেতরের বাড়ির সঙ্গেও যুক্ত ছিল, আবার বাইরের দিক থেকেও সেই ঘরে প্রবেশ করা যেত। অর্থাৎ মেইন দরজা না খুলেই যে কেউ ভেতরে আসা যাওয়া করতে পারত। 15 মে রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই রাতের আঁধারেই এমন এক ঘটনা ঘটে যায়, যা শুধু তালোয়ার পরিবারের জীবন নয়, গোটা দেশকেই নাড়িয়ে দিয়েছিল। এই রাতেই পরিণত হয়েছিল ভারতের সবচেয়ে রহস্যময় ও অমীমাংসিত রাতগুলোর একটিতে। পরদিন 16 মে 2008 সকালে প্রতিদিনের মতোই বাড়ির গৃহকর্মী ভারতী মণ্ডল সকাল 6টার দিকে কাজ করতে আসে। সে তখনও মাত্র 6 দিন হল তালোয়ার দম্পতির বাড়িতে কাজ শুরু করেছে। সাধারণত সে যখনই ডোরবেল বাজাত, হেমরাজ দরজা খুলতে আসত। কিন্তু সেদিন প্রথম ঘণ্টি বাজানোর পরও কেউ বাইরে আসেনি। ভারতী আবারও বেল বাজায়, তবুও কোনো সাড়া নেই। এরপর তৃতীয়বার ঘণ্টি বাজালে অবশেষে নূপুর তালোয়ার ভেতর থেকে হালকা দরজা খুলেন। তিনি ভারতীকে জিজ্ঞাসা করেন, হেমরাজ কোথায়? ভারতী বলে, আমি কিছু জানি না। তখন নূপুরই বলেন, হয়তো হেমরাজ দুধ আনতে গেছে আর বাইরে থেকে দরজা লাগিয়ে গেছে। তুমি একটু অপেক্ষা করো, সে এলে ভেতরে চলে আসো
কিন্তু ভারতীর আরও কাজ ছিল। সে বলে, আমাকে অন্য বাড়িতেও যেতে হবে, দেরি হয়ে যাবে। আপনি চাইলে বারান্দা থেকে চাবি ফেলে দিন, আমি বাইরে থেকে দরজা খুলে নেব। এরপর নূপুর ভেতরে গিয়ে চাবি নিয়ে বারান্দায় আসে এবং সেটা নিচে ফেলে দেন। তবে তখনই তিনি ভারতীকে বললেন, হয়তো দরজা আসলে লক করা নেই, শুধু ভেতর থেকে কুণ্ডি দেওয়া আছে, একবার চেষ্টা করো। ভারতী ফিরে গিয়ে চেক করে, সত্যিই দরজা লক করা ছিল না, শুধু কুণ্ডি লাগানো ছিল। এই সময় নূপুর হেমরাজের মোবাইলে ফোন করেন। কয়েকবার রিং হওয়ার পর কল কেটে যায়। এরপর থেকে মোবাইলটি সুইচ অফ দেখায়। এরপর আর কোনোদিন সেই ফোন চালু হয়নি। এই সময়ের মধ্যে রাজেশ তালওয়ারও ঘুম থেকে উঠে পড়েন। সকালে ঘুম থেকে উঠে রাজেশ তালওয়ার হলঘরে এলে তার চোখ পড়ে ডাইনিং টেবিলে রাখা একটি স্কচ হুইস্কির খালি বোতলের ওপর। অবাক হওয়ার মতো বিষয় ছিল, বোতলের গায়ে রক্তের দাগও লেগেছিল। রাজেশ চমকে গিয়ে স্ত্রী নূপুরকে জিজ্ঞেস করে, এটা এখানে কে রেখে গেছে? নূপুরও অস্বস্তিতে পড়ে রাজেশকে বলে, তুমি একবার আরুষির ঘরটা দেখে এসো। আরুষির ঘরের দরজা এমন ছিল যে বাইরে থেকে সেটা খোলার জন্য চাবি লাগত, কিন্তু ভেতর থেকে সহজেই খোলা যেত। সাধারণত রাতে ঘুমানোর আগে নূপুর বাইরে থেকে মেয়ের দরজা লক করে দিতেন, কিন্তু সেদিন রাজেশ দেখলেন দরজাটা আধ খোলা। তিনি ভেতরে ঢুকতেই চারদিকের দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে পড়েন। বিছানার চারপাশ রক্তে ভেসে গেছে। আরুষির দেহ পুরোপুরি রক্তে ঢেকে আছে। তার গলায় গভীর ক্ষতচিহ্ন, যেন ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। আরুষি মৃত অবস্থায় নিজের বিছানায় পড়ে আছে। রাজেশ হাহাকার করে চিৎকার করতে লাগলেন। তাঁর সেই চিৎকার শুনে নূপুর দৌড়ে এসে ঘরে ঢোকেন। এরপর মেয়ের লাশ দেখে তিনি নির্বাক হয়ে পড়েন, কিছুই বলতে পারছিলেন না। এদিকে গৃহকর্মী ভারতী তখন বাড়ির ভেতরে ঢুকে গেছে। সে নূপুর রাজেশের কান্নার শব্দ শুনে আরুষির ঘরে চলে আসে। ঘরে ঢুকতেই নূপুর ভারতীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। এরপর নূপুর বিছানায় রাখা একটি কম্বল সরিয়ে মেয়ের গলা দেখিয়ে বলেন, দেখো হেমরাজ কি করে গেছে। রাজেশ ও নূপুর দুজনেই ভারতীকে বোঝাতে থাকেন যে আরুষির হত্যাকারী হেমরাজ আর সে পালিয়ে গেছে। ভারতী তখন তাদের শান্ত করার চেষ্টা করে। সে প্রস্তাব দেয়, কারোকে খবর দেওয়া দরকার। নূপুর তখন প্রতিবেশীদের ডাকার অনুমতি দেয়। ভারতী দৌড়ে গিয়ে অ্যাপার্টমেন্টের অন্য বাসিন্দাদের জানায়। খবর শুনে কয়েকজন লোক তালওয়ারদের ফ্ল্যাটে জড়ো হয়। এর মধ্যে কেউ একজন সিকিউরিটি গার্ড বীরেন্দ্র সিংকে বলে পুলিশে ফোন করতে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে প্রায় 15 জন লোক লিভিং রুমে দাঁড়িয়ে আছে, 5 থেকে 6 জন রাজেশ ও নূপুরের ঘরে। অথচ আরুষির ঘরে কেউ নেই। পুলিশ আসতেই রাজেশ তালওয়ার সরাসরি বলে দেন, আমাদের বাড়ির কাজের লোক হেমরাজই আরুষিকে করেছে, ও পালিয়েছে, ওকে দ্রুত ধরতে হবে। তখন সত্যিই হেমরাজ নিখোঁজ ছিল, তাই পুলিশের কাছে বিষয়টা বিশ্বাসযোগ্য মনে হয়। তারা অনুমান করে হেমরাজ হয়তো হুইস্কি খেয়েছিল, তারপর নেশার ঘোরে আরুষির ঘরে গিয়ে তার ওপর জোর জবরদস্তি করার চেষ্টা করে। প্রতিরোধ করলে হয়তো কুকুরি দিয়ে করে পালায়। এই থিওরি ধরে পুলিশ হেমরাজকে অভিযুক্ত ঘোষণা করে। এমনকি তার মাথার ওপর 20,000 টাকার পুরস্কারও ঘোষণা করা হয়। এমনকি একটি দল দ্রুত নেপালে তার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় হেমরাজকে ধরার জন্য। অন্যদিকে পুলিশ আরুষির দেহ নিজেদের হেফাজতে নেয় এবং সকাল প্রায় 8:30 পোস্টমর্টেমের জন্য পাঠায়। ময়নাতদন্ত শেষে দুপুর 1টার দিকে আরুষির দেহ আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়। আরুষিকে নিয়ে আসার পর তাড়াহুড়া করে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। পুলিশ অভিযোগ তোলে যে রাজেশ তালওয়ার খুব দ্রুত মেয়ের দাহ করতে চাইছিলেন। তবে রাজেশের যুক্তি ছিল, বড়রা পরামর্শ দিয়েছিলেন, তাই দ্রুত দাহ করা হয়। কিন্তু সেই সময় এত মানুষ বাড়িতে ঢুকেছিল যে পুরো ক্রাইম সিন নষ্ট হয়ে যায়। পুলিশেরও অবহেলা ছিল, তারা সঠিকভাবে ঘটনাস্থল সুরক্ষিত রাখেনি। ফলাফল প্রায় 90% গুরুত্বপূর্ণ প্রমাণ ধ্বংস হয়ে যায়। যদিও ফরেনসিক টিম কাপড়, বিছানার চাদর, মাদুর, দেওয়ালের দাগ, বোতল ও রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠায়। বাড়ির ভেতরে তদন্তের সময় সিঁড়ি ও মেঝেতে রক্তের দাগ পাওয়া যায়। পুলিশ যখন ছাদের চাবি চাইছিল, রাজেশ তালওয়ার প্রথমে এড়িয়ে যান, এমনকি পুলিশের সঙ্গে তর্ক করেন। পুলিশ তখন ছাদে না উঠে হেমরাজকে বাইরে খুঁজতে যায়। পরদিন 17 মে 2008 যখন রাজেশ ও নূপুর তালওয়ার আরুষির অস্থি বিসর্জনের জন্য হরিদ্বার যান, তখনই এক রিটায়ার্ড পুলিশ অফিসার কে কে গৌতম এসে ক্রাইম সিন পরীক্ষা করতে গিয়ে ছাদের দিকে নজর দেন।
সেখানেও রক্তের দাগ দেখতে পান। চাবি না পেয়ে অবশেষে তালা ভেঙে সকাল 10:30 নাগাদ ছাদে যান এবং সেখানে পাওয়া যায় আরেকটি মৃতদেহ। গলায় একই ধরনের দাগ ছিল যেমন আরুষির ছিল। মৃতদেহ দেখে রাজেশের ভাই কিংবা এমনকি রাজেশ নিজেও প্রথমে চিনতে পারেননি। পরে সন্দেহ হয় এটি হয়তো হেমরাজের দেহ। আরুষি হত্যা প্রথমে পুলিশ হেমরাজকেই সন্দেহ করছিল, কিন্তু ছাদের ওপর তার রক্তমাখা লাশ পাওয়ার পর পরিস্থিতি পুরো বদলে যায়। এরপর পুলিশ তদন্তে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক পক্ষ রাজেশ ও নূপুর তালওয়ারকে সন্দেহ করতে থাকে, আর অন্য পক্ষ হেমরাজের বন্ধুদের দিকে আঙুল তোলে। পুলিশ প্রথমে হেমরাজের পুরনো সহকর্মী বিষ্ণু শর্মাকে সন্দেহের ভিত্তিতে আটক করে, কারণ তাকে চাকরি থেকে সরিয়ে হেমরাজকে রাখা হয়েছিল। পুলিশ ধারণা করে প্রতিশোধ নিতে হয়তো বিষ্ণুই হেমরাজকে খুন করেছে এবং আরুষি ঘটনা দেখার পর হয়তো তাকেও মেরেছে। কিন্তু তদন্তে প্রমাণ হয় ঘটনার রাতে বিষ্ণু শর্মা দেশে ছিল না, সে তখন নেপালে ছিল। আর এভাবে দুইজন সন্দেহভাজনকে বাদ দেওয়ার পর পুলিশের নজর এবার সরাসরি গিয়ে পড়ে আরুষির বাবা মায়ের উপর। এদিকে মিডিয়ায়ও দিনরাত এই হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় করছিল, আর কিছু সংবাদ মাধ্যম তো সরাসরি রাজেশ ও নূপুর তালওয়ারকেই দোষী দেখাতে শুরু করে। অবশেষে 23 মে 2008-এ পুলিশ তালওয়ার দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। এরপর রাজেশ তালওয়ারকেও গ্রেপ্তার করে দাসনা জেলে পাঠানো হয়। হেমরাজ হত্যাকাণ্ডের পর প্রথমবার একটি ডিটেল প্রেস কনফারেন্স করা হয়। সেখানে এমন এক চাঞ্চল্যকর তথ্য দাবি করা হয় যা শুনে সবাই হতবাক হয়ে যায়। 23 মে পুলিশের ইন্সপেক্টর জেনারেল গুরুদর্শন সিং দাবি করেন, জিজ্ঞাসাবাদের সময় জানা গেছে রাজেশ তলওয়ারের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল নীতা দুরানির সঙ্গে। এ তথ্য আরুষির এক বন্ধু আনমোল তাকে জানিয়েছিল। এতে আরুষি তার বাবার ওপর ক্ষুব্ধ হয়ে উঠে এবং আপত্তিও তোলে। পুলিশের দাবি, বাবার সম্পর্কের কারণে আরুষির মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। সে নিজেকে ঘরে আটকে রাখতে শুরু করে এবং এক পর্যায়ে সে হেমরাজের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। 15 মে 2008-এর রাতে রাজেশ যখন ঘুমোতে যাচ্ছিলেন, তখন হঠাৎ তিনি দেখেন আরুষির ঘর সামান্য খোলা। ভেতরে ঢুকেই তিনি চমকে ওঠেন, আরুষি ও হেমরাজ আপত্তিকর অবস্থায় রয়েছে। এই দৃশ্য দেখে রাজেশ তলওয়ার প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে হেমরাজকে মারধর শুরু করে এবং তাকে ছাদে টেনে নিয়ে যায় এবং এরপর সেখানে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে এবং পরে সার্জিক্যাল ব্লেড দিয়ে গলা হত্যা করে। তারপর ছাদের দরজা বন্ধ করে তিনি নেমে আসেন, প্রচুর পান করেন এবং এই অনুশোচনা নিয়ে পরে নিজের মেয়েকেও হত্যা করেন। তবে এগুলো সম্পূর্ণরূপে পুলিশের দাবি ছিল। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনা শুরু হয়। পুলিশের বিরুদ্ধে আরুষির চরিত্র হরণের অভিযোগ ওঠে। সমালোচনার চাপে পড়ে পুলিশ তাদের বক্তব্য পাল্টে ফেলে। এরপর তারা এবার দাবি করে আরুষি বাবার এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক জেনে গিয়েছিল এবং বাবাকে ব্ল্যাকমেল করছিল। এতে রাজেশ ক্ষুব্ধ হয়ে মেয়েকে খুন করেন, আর সেই ঘটনা হেমরাজ দেখে ফেলায় তাকেও হত্যা করা হয়। পুলিশের অভিযোগ, হত্যার পর প্রমাণ নষ্ট করার কাজে রাজেশের স্ত্রী নূপুরও সহযোগিতা করেছিলেন। ঘটনার জটিলতা বাড়তে থাকে। এরপর জনমতের চাপে 1 জুন 2008-এ মামলাটি হস্তান্তর করা হয় সিবিআই-এর হাতে। সিবিআই তদন্ত হাতে নিতেই প্রথম দিকের অনুসন্ধানে তাদের সন্দেহ রাজেশ নূপুরের দিক থেকে সরে গিয়ে পড়ে রাজেশের ক্লিনিকে কাজ করা কৃষ্ণা ধাডরাইয়ের দিকে। কিছু তদন্তে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের 2 দিন আগে কৃষ্ণা কাজের সময় একটি বড় ভুল করে বসে। এ কারণে রাজেশ তাকে কঠোরভাবে বকাঝকা করেন। এতে অপমানিত হয়ে কৃষ্ণা হেমরাজকে বলে, আমি রাজেশকে খুব শিগগিরই শিক্ষা দেব। এ কথার সাক্ষী ছিল রাজেশের ড্রাইভার উমেশ শর্মা। এই গোপন তথ্য প্রকাশ্যে আসতেই সিবিআই 7 জুন 2008-এ কৃষ্ণাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তার ঘর তল্লাশি করতে গিয়ে সিবিআই একটি বালিশের কভার পায় যেখানে রক্তের দাগ ছিল। এছাড়াও তারা একটি ধারালো কুকুরি উদ্ধার করে। সন্দেহ প্রকাশ করা হয়েছিল যে পাওয়া কুকুরি দিয়েই হয়তো এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এছাড়া ঘর থেকে একটি প্যান্টও উদ্ধার করা হয় যেখানে রক্তের দাগ ছিল। এইসব প্রমাণ ইঙ্গিত দিচ্ছিল যে হয়তো আসল খুনি এখন ধরা পড়তে চলেছে। এরপরই ভারতীয় পুলিশ প্রথমে কৃষ্ণার পলিগ্রাফ টেস্ট করায়। তারপর 9 জুন 2008-এ দিল্লির এমস হাসপাতালে তার সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট হয়। এরপর 12 জুন কৃষ্ণার নার্কো টেস্ট করা হয়। এই টেস্টগুলোর ভিত্তিতে 13 জুন 2008-এ সিবিআই কৃষ্ণাকে গ্রেপ্তার করে।
আর নার্কো টেস্টের সময় কৃষ্ণা তার বন্ধু রাজকুমারের নাম নেয়। রাজকুমার ছিলেন রাজেশ তলওয়ারের বন্ধুর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত। রাজকুমারের নাম উঠে আসতেই 23 জুন তাকেও গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ এবং তারও পলিগ্রাফ, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, ব্রেন ম্যাপিং ও নার্কো টেস্ট করা হয়। এরপর সব মিলিয়ে 27 জুন 2008-এ সিবিআই রাজকুমারকে গ্রেপ্তার করে। এটি ছিল আরুষি হেমরাজ হত্যাকাণ্ডে দ্বিতীয় গ্রেপ্তার। এরপর তৃতীয় গ্রেপ্তার হয় 30 জুন 2008। এবার ধরা পড়ে বিজয় মণ্ডল ওরফে শম্ভু। সে আরুষি তলওয়ারের প্রতিবেশী পুনিত টন্ডনের বাড়িতে কাজ করত। এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আশ্চর্যের বিষয়, 3 জনই ছিল নেপালি বংশোদ্ভূত এবং নয়ডাতেই কাছাকাছি কাজ করত। এরপর এই 3 জনকে নিয়েই দীর্ঘ জেরা চলে। এরপর সিবিআই প্রধান অরুণ কুমার 11 জুলাই 2008-এ এক প্রেস কনফারেন্স করেন এবং সেখানে তিনি এক চাঞ্চল্যকর তথ্য দাবি করেন। সিবিআই রাজেশ তলওয়ার এবং নূপুর তলওয়ারের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ পায়নি। 20 জুন 2008-এ রাজেশের এবং 25 জুন নূপুরের লাই ডিটেক্টর টেস্ট হয়। সেখানেও কিছুই পাওয়া যায়নি। তবে রাজেশ ও নূপুরকে তখনও পুরোপুরি ক্লিনচিট দেওয়া হয়নি। সিবিআই জানিয়েছিল আপাতত কৃষ্ণা, রাজকুমার ও বিজয় মণ্ডলী প্রধান সন্দেহভাজন। আরও দাবি করা হয় এদের মধ্যে 2 জন হত্যার কথা স্বীকারও করেছে। জেরা চলাকালীন রাজকুমারের নার্কো টেস্টে বেরিয়ে আসে হত্যার সম্ভাব্য কারণ। 15 মে 2008 রাতে হেমরাজ তার ঘরে রাজকুমার, কৃষ্ণা ও মণ্ডলকে ডেকে আনে। তারা 4 জন মিলে ছিল। সেই সময় কৃষ্ণা আবারও রাজেশ তলওয়ারের অপমানের কথা তোলে এবং বলে, আমি এর প্রতিশোধ নেবই। ঠিক তখনই আরুষি সবকিছু শুনে ফেলে এবং বলে, আমি সব কথা বাবাকে বলে দেব। এতে কৃষ্ণা রেগে গিয়ে সঙ্গে রাখা কুকুরি বের করে নেয়। এখানে দেখা গেছে তদন্ত চলাকালীন কৃষ্ণা, রাজকুমার আর বিজয় মণ্ডল এর উপর সন্দেহ গিয়ে পড়ে এবং তাদেরকে একাধিকবার নার্কো টেস্ট ও জেরা করা হয়। তাদের দেওয়া বয়ানগুলো বারবার পরিবর্তিত হয়েছিল। প্রথম বয়ানে কৃষ্ণা ও রাজকুমার হওয়ার পর আরুষির ঘরে ঢোকে। রাজকুমার তাকে আক্রমণ করার চেষ্টা করে আরুষি বাধা দিলে কৃষ্ণা কুকুরকে তার গলা কেটে। এরপর হেমরাজ সব দেখে ফেলে, তাই তাকে ছাদে নিয়ে গিয়ে ফেলে। দ্বিতীয় বয়ানে রাজকুমার আর বিজয় মণ্ডল ঘরে ঢোকে আরুষির উপর জোর করার চেষ্টা করে। শম্ভু মণ্ডল অর্থাৎ বিজয় মাথায় আঘাত করে তারপর রাজকুমার দিয়ে হত্যা করে। পরে 3 জন মিলে হেমরাজকে ছাদে নিয়ে গিয়ে মেরে। এবং তৃতীয় বয়ানে রাজকুমার আগে ঢোকে, কৃষ্ণা ও বিজয় পেছনে, আর আরুষি প্রতিরোধ করলে কৃষ্ণা গড়ে দেয়। এইসব হেমরাজ দেখে ফেলায় 3 জন মিলে তাকে ছাদে নিয়ে গিয়ে হত্যা করে। কিন্তু 3 জনের কৃষ্ণা, রাজকুমার, বিজয় মালিকরা আলাদা আলাদা সাক্ষ্য দেন যে তারা ওই রাতে বাড়ি থেকেই বের হয়নি। সিকিউরিটি গার্ডরা জানায় তারা কাউকে ওই বিল্ডিংয়ে ঢুকতে দেখেনি। তাছাড়া তাদের ডিএনএ বা ফিঙ্গারপ্রিন্ট রাজেশ তলওয়ারের বাড়িতে পাওয়া যায়নি। এমনকি কৃষ্ণার কুকুরি থেকেও সেরকম কোনো প্রমাণ মেলেনি। ফলস্বরূপ তাদের বিরুদ্ধে মামলা টেকে না আর রাজেশ তলওয়ারকে জামিন দেওয়া হয়। খুনের যেসব রক্তের দাগ থাকার দাবি করা হয়েছিল, পরে জানা যায় সেগুলো মানুষের রক্তই নয়। মামলা যখন আরও এগোতে থাকে তখন অভিযোগ ওঠে যে সিবিআইয়ের টিম 3 জন গৃহকর্মীকে জোরপূর্বক স্বীকারোক্তি দিতে বাধ্য করেছিল যেন তারা আরুষি আর হেমরাজকে হত্যা করেছে। নার্কো টেস্টে যেসব কথা তারা বলেছিল, অভিযোগ ছিল, সেগুলো আগেই তাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এমন অবস্থায় সেপ্টেম্বর 2008-এ মামলাটির তদন্ত থেকে আগের সিবিআই টিমকে সরিয়ে দেওয়া হয় এবং একটি নতুন টিম গঠন করা হয়। আগের টিম যাদের ক্রাইম সাসপেক্ট হিসেবে ধরে তদন্ত করছিল, প্রমাণের অভাবে সেপ্টেম্বর 2008-এই তাদের মুক্তি দেওয়া হয়। জেল থেকে বের হয়ে সন্দেহভাজনদের একজন বিজয় মণ্ডল অভিযোগ করে যে সিবিআই তাকে মানসিক ও শারীরিকভাবে প্রচণ্ডভাবে নির্যাতন করেছিল। নতুন সিবিআই টিমের নেতৃত্বে ছিলেন এসপি নীলম কিশোর এবং ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে দায়িত্ব পান এজিএল কৌল। তারা একেবারে নতুন করে তদন্ত শুরু করেন। প্রথমেই আরুষির পোস্টমর্টেম করা ডাক্তারদের জেরা করা হয়। ডক্টর সুনীল দোহরা এবং ডক্টর নরেশ রাজ এক বিস্ময়কর তথ্য দেন। তারা জানান আরুষির হাইমেন ছিন্ন ছিল এবং মনে হচ্ছিল মৃত্যুর পর তার ব্যক্তিগত অঙ্গ পরিষ্কার করা হয়েছিল। অন্যদিকে ডক্টর নরেশ রাজ জানান হেমরাজের ফুলে থাকা প্রাইভেট পার্ট দেখে বোঝা যাচ্ছিল মৃত্যুর আগে সে শারীরিক সম্পর্কে জড়িত ছিল।
এরপর অক্টোবর 2009 আবারও পুরো ক্রাইম সিন রিক্রিয়েট করা হয়। নতুন সিবিআই টিম দাবি করে আরুষির ঘরের যে অবস্থা দেখা গিয়েছিল তা আসলে সাজানো ছিল, অর্থাৎ এরপর ঘরের জিনিসপত্র এমনভাবে গোছানো হয়েছিল যাতে ঘটনাটি অন্যভাবে উপস্থাপন করা যায়। তদন্তে আরেকটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। যখন আরুষির পোস্টমর্টেম হচ্ছিল তখন তার বাবা রাজেশ তলওয়ার এক আত্মীয়কে ফোন করে। ওই আত্মীয় ছিলেন একজন অবসরপ্রাপ্ত শীর্ষ পুলিশ কর্মকর্তা। এরপর একটি ফোন কল পোস্টমর্টেম করা ডাক্তারদের কাছেও যায়। অভিযোগ করা হয় রাজেশ তলওয়ার চেয়েছিলেন রিপোর্টে যেন আরুষির ধর্ষণ বা ব্যক্তিগত অঙ্গে সিমেনের উপস্থিতির কোনো উল্লেখ না থাকে। সিবিআইয়ের নতুন টিম আরুষির মাথায় আঘাতের চিহ্ন বিশ্লেষণ করে অনুমান করে এই আঘাত গলফ ক্লাব দিয়ে দেওয়া হয়েছিল, কারণ আঘাতটি ছিল একদম ত্রিভুজ আকৃতির। এমনকি রাজেশ তলওয়ারের বাড়ি থেকে পুরো গলফ ক্লাব সেট উদ্ধার করা হয়েছিল। সিবিআই দাবি করে গলফ ক্লাব নম্বর 5 দিয়েই আরুষি এবং হেমরাজকে হত্যা করা হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হল সেই গলফ ক্লাবে কোনো রক্ত, ডিএনএ বা বায়োলজিক্যাল ফ্লুইড পাওয়া যায়নি। পরে ওই গলফ ক্লাব বিশেষজ্ঞদের কাছে পাঠানো হলেও সিবিআইয়ের রিপোর্টে বলা হয় সেখানে থাকা সব গলফ স্টিকের মধ্যে একটি স্টিক সম্প্রতি খুব ভালোভাবে পরিষ্কার করা হয়েছিল। এর ফলে তাতে থাকা সম্ভাব্য প্রমাণও মুছে যায়। এরপর সিবিআই তাদের তদন্ত আরও এগিয়ে নিয়ে যায় এবং 2010 সালের 18 থেকে 19 মের মধ্যে আবারও রাজেশ তালওয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও তদন্তের পরও সিবিআই দল কোনো সুনির্দিষ্ট প্রমাণ পায়নি। এর ভিত্তিতে 29 ডিসেম্বর 2010 সালে সিবিআইয়ের নতুন দল আদালতে একটি ক্লোজার রিপোর্ট জমা দেয়। তবে সেই রিপোর্টে রাজেশ তালওয়ারের উপর আরুষি এবং হেমরাজ হত্যার সন্দেহ প্রকাশ করা হয়, আর গৃহকর্মীদের নির্দোষ বলা হয়। রিপোর্টে উল্লেখ করা হয় হেমরাজের খুন আরুষির ঘরে হয়নি, কারণ তার রক্তের কোনো নমুনা সেখানে মেলেনি। রাজেশ বা নুপুরের কাপড়েও হেমরাজের রক্তের নমুনা পাওয়া যায়নি। এমনকি অস্ত্র উদ্ধার হয়নি। তবে রিপোর্টে এটাও বলা হয় যে আরুষি ও হেমরাজের গলার দাগ দেখে মনে হয়েছিল এটি কোনো প্রফেশনাল সার্জিক্যাল ব্লেড দিয়ে করা হয়েছে। যেহেতু রাজেশ ও নুপুর দুজনই ডাক্তার ছিলেন, তাই তাদের ওপর সন্দেহ করা হয়। রাজেশ ও নুপুরের নির্দোষ প্রমাণের পক্ষে বড় যুক্তি ছিল রান্নাঘরে থাকা মদের বোতলে পাওয়া আঙুলের ছাপ এবং রক্তের দাগ, যা না আগের 3 সন্দেহভাজনের না রাজেশ নুপুরের সঙ্গে মেলেছিল। তাছাড়া হত্যার একটি পরিষ্কার মোটিভও পাওয়া যায়নি। আর এসব কারণেই সিবিআই আদালতকে মামলাটি বন্ধ করার অনুরোধ জানায়। কিন্তু ক্লোজার রিপোর্টে রাজেশ তালওয়ারকে সন্দেহভাজন হিসেবে দেখানোয় তিনি অসন্তুষ্ট ছিলেন। তিনি নিজের ওপর করা মন্তব্যের বিরুদ্ধে আদালতে যান। আর এখানেই তার জন্য সমস্যা তৈরি হয়, কারণ তিনি নির্দোষ প্রমাণ হতে গিয়েছিলেন, কিন্তু আদালত ক্লোজার রিপোর্টকে চার্জশিটে রূপান্তরিত করে আবারও রাজেশ ও নুপুর তালওয়ারের বিরুদ্ধে মামলা শুরু করার নির্দেশ দেয়। আদালতের মতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনার মতো যথেষ্ট প্রমাণ রয়েছে। এরপর সিবিআইয়ের অ্যাডিশনাল এসপি এজিএল কোল মামলার নতুন থিওরি উপস্থাপন করেন। সিবিআইয়ের দাবি অনুযায়ী 15 থেকে 16 মে রাতে রাজেশ তালওয়ার ঘরে ঘুমোচ্ছিলেন। হঠাৎ কিছু শব্দ শুনে তিনি বাইরে বের হন। প্রথমে হেমরাজের ঘরে যান, কিন্তু তাকে পাননি। তারপর বুঝতে পারেন শব্দ আসছে আরুষির ঘর থেকে। তিনি হেমরাজের ঘরে রাখা একটি গলফ স্টিক হাতে নিয়ে দৌড়ে আরুষির ঘরে যান। সেখানে গিয়ে তিনি দেখেন আরুষি ও হেমরাজ একসঙ্গে বিছানায় শুয়ে আছে, যাকে সিবিআই অবজেকশনেবল পজিশন বলে উল্লেখ করে। সিবিআইয়ের নতুন থিওরি অনুযায়ী আরুষি ও হেমরাজকে ওই অবস্থায় দেখে রাজেশ তালওয়ার প্রচণ্ড রেগে যায়। এরপর তিনি হাতে থাকা গলফ স্টিক দিয়ে হেমরাজের মাথায় জোরে আঘাত করেন। প্রথম আঘাতেই হেমরাজ টলতে থাকে। দ্বিতীয়বার আঘাত করার সময় হেমরাজ মাটিতে পড়ে যায়, আর সেই আঘাত ভুল করে আরুষির মাথায় গিয়ে লাগে। দুজনের মাথায় প্রবল আঘাত লাগায় তারা ঘটনাস্থলেই মারা যায়। এই হইচইয়ের মধ্যে পাশের ঘরে থাকা নুপুর তালওয়ার জেগে ওঠে এবং দৌড়ে আরুষির ঘরে আসেন। সেখানে এসে তিনি দেখেন আরুষি ও হেমরাজ দুজনেই মেঝেতে পড়ে রয়েছে। এরপর তাদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই স্বামী স্ত্রী মিলে প্রথমে হেমরাজের লাশ চাদরে জড়িয়ে ছাদে নিয়ে যায়। এরপর সেখানে সার্জিক্যাল ব্লেড দিয়ে তার গলা দেন এবং ছাদের দরজা তালাবদ্ধ করে দেন। তারপর নিচে নেমে এসে আরুষির গলাতেও ব্লেড দেন। রিপোর্টে এমনও উল্লেখ করা হয় যে নুপুর তালওয়ার নাকি আরুষির প্রাইভেট পার্টস পরিষ্কার করে কাপড় ঠিক করেন।
যেন হত্যাকে ভিন্নভাবে উপস্থাপন করা যায়। এরপর রাজেশ ও নূপুর মিলে রক্তের দাগ মুছে ফেলেন, গলফ স্টিক লুকিয়ে রাখেন এবং যতটা সম্ভব সব প্রমাণ ধ্বংস করার চেষ্টা করেন। রাজেশ তালোয়ার এরপর ঘরের মূল দরজাটি বাইরে থেকে লক করে আবার ভেতরে ঢুকে যান, যাতে সকালে বোঝানো যায় যে কেউ বাইরে থেকে দরজা বন্ধ করে গেছে। তারপর তিনি বোতল খোলেন এবং ভোর হওয়ার অপেক্ষায় থাকেন। সকাল হলে গৃহকর্মী আসেন এবং পরিকল্পনা অনুযায়ী ঘটনাগুলো এগোয়। সিবিআই এর এই থিওরি ও উপস্থাপিত পরোক্ষ প্রমাণ আদালত গ্রহণ করে। এরপর 25 নভেম্বর 2013 সালে আদালত রাজেশ ও নূপুর তালোয়ারকে আরুষি ও হেমরাজ হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। শুধু তাই নয়, প্রমাণ নষ্ট করা, তদন্তকে বিভ্রান্ত করা এবং ভুয়া এফআইআর করানোর অভিযোগেও তারা দোষী প্রমাণিত হন। এরপর 26 নভেম্বর 2013 সালে রাজেশ ও নূপুর তালোয়ারকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে কয়েক মাস কারাভোগের পর জানুয়ারি 2014-তে তারা নিচু আদালতের রায়ের বিরুদ্ধে আলাহাবাদ হাইকোর্টে আপিল করেন। দীর্ঘ শুনানির পর 12 অক্টোবর 2017 সালে হাইকোর্ট আগের রায় উল্টে দিয়ে রাজেশ ও নূপুর তালোয়ারকে মুক্তি দেয়। হাইকোর্ট তীব্র ভর্ৎসনা করে সিবিআইকে জানায় যে তারা সঠিকভাবে তদন্তে ব্যর্থ হয়েছে এবং কেবল নিজেদের বানানো থিওরির ওপর ভিত্তি করে তালোয়ার দম্পতিকে দোষী সাব্যস্ত করেছিল। এই রায়ের ফলে রাজেশ ও নূপুর জেল থেকে বেরিয়ে আসেন। তবে 8 মার্চ 2018 সালে সিবিআই এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়। 10 আগস্ট 2018 সালে সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করে এবং বর্তমানে মামলাটি বিচারাধীন। তবে আরুষি ও হেমরাজ হত্যাকাণ্ডে আজও অনেক প্রশ্ন রয়ে গেছে। আরুষি ও হেমরাজকে আসলে কে হত্যা করেছিল এবং কেন, কারণ সত্যিটা এখনও প্রকাশ্যে আসেনি। আরুষি ও হেমরাজের জন্য ন্যায়বিচার নিশ্চিত হওয়া একান্ত জরুরি। তবে এই সম্পূর্ণ ঘটনার উপর আপনার মতামত কি, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।